করোনা প্রমাণ করেছে সবাই মিলে এগিয়ে যাওয়া সম্ভব, জাতিসংঘের ভাষণে শেখ হাসিনা। দেশে করোনায় মৃত্যু ৫,০০০ ছাড়ালো, এখনই লকডাউন নয়। ফ্লাইট চালুর দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ। পরিবার পরিকল্পনা দপ্তরের প্রজেক্টর ম্যানের শত কোটি টাকার সম্পদের হদিস। দেখছেন এটিএন নিউজ। রাত ৮টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়াও থাকছে অধিকার লড়াইয়ের গল্প। এই গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। করোনা মহামারী প্রমাণ করেছে সব দেশ মিলেই আগামীর পথে এগিয়ে যাওয়া সম্ভব। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জাতিসংঘকে বেশি প্রয়োজন বলেও মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। করোনার থাবায় জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর বেশিরভাগ অনুষ্ঠান হচ্ছে এমন ভার্চুয়ালি। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণকৃত এই ভাষণে তিনি বলেন, জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মানব সভ্যতার পথ পরিবর্তনের ঐতিহাসিক এক মুহূর্ত। তুলে ধরেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা। Currently, Bangladesh is the leading troops and police contributing country in all peace operations. এই করোনা কালে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর ভাষণে সবচেয়ে বেশি এসেছে করোনা ইস্যু। শেখ হাসিনা মনে করেন, করোনা মহামারী সহ বর্তমান সময়ে নানা সংকট ভিশন 2030 অর্জনকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। সেই সাথে এই মহামারী মোকাবেলায় সব দেশের একসাথে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. তিনি মনে করেন, বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ৭৫ বছর বয়সী জাতিসংঘের বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা উচিত। সেই সঙ্গে ভূ রাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা যাবে না বলেও মত দেন তিনি। UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. ২৬ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন। Nations need the UN more than ever. সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে এবার জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর নেতাদের রেকর্ডকৃত ভাষণ সম্প্রসারিত হচ্ছে। এবারের অধিবেশনে অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চীন, জার্মানি, ফ্রান্স সহ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা রেকর্ডেড বক্তব্য দেন। তাদের ভাষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সমালোচনা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এমন এক সময়ে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাধারণ অধিবেশন আয়োজিত হচ্ছে যখন করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব। আর জাতিসংঘের ইতিহাসে এবারই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে পুরো অধিবেশন। এবারের অধিবেশনে প্রত্যেক সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রের প্রধান বা প্রতিনিধির রেকর্ড করা সর্বোচ্চ 15 মিনিটের ভাষণ সম্প্রচার করা হচ্ছে। প্রত্যেক মিশনের একজন করে কূটনীতিক সরাসরি অধিবেশনে অংশ নিচ্ছেন। 80টির বেশি ভার্চুয়াল বৈঠক হবে, যেখানে করোনা পরিস্থিতি মোকাবেলা ও ভ্যাকসিনের সমবন্টন নিয়ে আলোচনা হবে। এছাড়া আগামী 24 সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন ও পরের সপ্তাহে জৈব বৈচিত্র্যের উপর একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার শুরু হওয়া অধিবেশনে জাতিসংঘের 75 বছর পূর্তির আলোচনায় 1 নম্বরে নাম থাকলেও অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পক্ষে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি কথা বলেছেন জাতিসংঘের সংস্কার ও স্বচ্ছতা নিয়ে। ট্রাম্প এমন গুরুত্বপূর্ণ বৈঠক উপেক্ষা করলেও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, বিশ্বে একতরফা আধিপত্যের সময় আর নেই, কাউকে সে সুযোগও দেয়া হবে না। নাম না করে আমেরিকার সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সহ অধিকাংশ রাষ্ট্রনেতা। জাতিসংঘের সংস্কার চেয়ে তারা বলেছেন, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নেয়ার পথ বন্ধ করতে হবে। কারো একক স্বার্থে নয়, জাতিসংঘ কাজ করবে ঐক্যবদ্ধভাবে। Dies bringen nicht zuletzt auch die zahlreichen internationalen Städtepartnerschaften zum Ausdruck. সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ভাষণে উঠে এসেছে করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, দারিদ্র্য সহ নানা প্রসঙ্গ। এবারের অধিবেশন চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সক্ষমতা আর জনসাধারণের ভোগান্তি বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এই সভা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় 5টি প্রকল্পে 1266 কোটি 13 লাখ টাকা খরচে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুরে দিকপাইত সরিষাবাড়ি তারাকান্দি সড়কের মান ও প্রশস্ততা বাড়ানো, সীমান্তে বিজিবির 73টি আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী প্রকল্পগুলোর নানা দিক তুলে ধরেন। প্রয়োজন, সক্ষমতা, অহেতুক শর্ট করার জন্য সামান্য জায়গা একটা প্রকল্প নতুন হাতে না নিয়ে বিদ্যমান প্রকল্পগুলোকে আপনারা বিদ্যমান স্থাপনাগুলোকে সংরক্ষণ করেন। অর্ডার টু রোড মিনিস্ট্রি, টু ফাইন্যান্স মিনিস্ট্রি, টু দ্য এন্টায়ার গভর্নমেন্ট। এবারে করোনা পরিস্থিতি। করোনায় সারা দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5007 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই পর্যন্ত 18,48,487 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,52,178 জনের। গত 24 ঘন্টায় 102টি ল্যাবে পিসিআর টেস্টে নতুন করে শনাক্ত 1,557 জন। এই সময় সুস্থ হয়েছেন 2,073 জন। আর এই নিয়ে মোট সুস্থ 2,60,790 জন। শীতে করোনার অবনতির আশঙ্কা থাকলেও লকডাউনের কোনো পরিকল্পনা নেই সরকারের, বরং অর্থনীতিকে সচল রেখেই সামনে শীতে করোনা পরিস্থিতি মোকাবেলার কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বিকেলে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানানো হয়। শীত আসতে যখন বাকি মাত্র কিছুদিন, তখন বড় ভয় এই শীতেই বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ। অক্টোবর নভেম্বর থেকে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বসেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা। করোনা পরিস্থিতি শীতে সত্যিই যদি খারাপের দিকে যায়, তাহলে তা মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারে আলোচনা করেন তারা। যদি আসেন, রোগটা বিস্তার করেন, কিভাবে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে হবে। 2 নম্বর হলো সাপ্লিমেন্টারি ক্লিনিক্যাল সাইট, যেহেতু শীতের সময় অ্যাজমা বা নিউমোনিয়া বা এগুলি বেশি থাকবে, ইনফ্লুয়েঞ্জা, সেটাকেও একটা ইমিডিয়েটলি একটা সবাইকে সচেতন করে দেওয়া এবং তারও একটা ট্রিটমেন্ট প্ল্যান রেডি করা। তার 2 নম্বর হলো
একটা ব্যাপক প্রমোশনের ক্যাম্পেইন চালাতে হবে, যাতে সবাই যত মাস্ক পরে, সবাই যত ডিস্টেন্সিংটা মেনটেন করে। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এমন আরও বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়গুলো আগামী কয়েকদিনের মধ্যেই কর্মপরিকল্পনা ঠিক করবে বলেও জানালেন তিনি। এটা শিক্ষা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের অধিক্ষেত্রের অফিস আদালত বা ইনস্টিটিউশনগুলো কিভাবে চালাবে তারা অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত। তবে লকডাউনের মতো কোনো সিদ্ধান্ত এখনো সরকারের পরিকল্পনায় নেই। আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবো। প্রধানমন্ত্রী লকডাউনের মতো আর কোনো ঘটনা ঘটছে না, এটা তো আমরা বললাম তো, আমরা ওটা এখনো চিন্তা করিনি। অন্যদিকে শীতে করোনা পরিস্থিতি খারাপ হলে বিদেশ থেকে ফেরা যাত্রীদের ব্যাপারে আগেভাগেই সাবধানতা অবলম্বন করা হবে। যদি আবার রিভাইভ করে, যদি আবার সিচুয়েশন খারাপ হয়ে যায়, তাহলে আমরা আবার ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেই ৩,৫০০ আবার আমরা উপরে নিয়ে যাব। যারাই বাহির থেকে আসবে তারাই তখন কোয়ারেন্টাইন নিতে না, নট অলওয়েজ। যারা সার্টিফিকেট নিয়ে আসছে যে তারা অলরেডি কোভিড ফ্রি, তারপরে নিজেরা 14 দিন কোয়ারেন্টাইন করে এসছে, এরকম সিমটম ফ্রি, এরকম সার্টিফিকেট নিয়ে আসলে তাদের তো কোয়ারেন্টাইন যাওয়া লাগে না। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ ঝুঁকিতে বাংলাদেশ। হাসপাতালগুলোতে সমন্বয়হীনতার কারণে সেবা নিতে আসা মানুষের অযথা ভোগান্তির আশঙ্কা বিশেষজ্ঞদের। সেজন্য শিগগিরই করোনা নিয়ন্ত্রণে একটি কার্যকর রোডম্যাপ করার তাগিদ তাদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। শীতকালে সারা দেশের হাসপাতালগুলোতে নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্র সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। মার্চ মাসের হিসেবেই দেখা যায় করোনার এ সময় হাসপাতালগুলোতে শ্বাসজনিত সমস্যায় আসা রোগীর সংখ্যা ছিল বেশি। কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও আশঙ্কা করছেন আসছে শীতে দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে পারে। তারা বলছেন কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কমানো যায়নি। বিশেষ করে এলাকা ভিত্তিক করোনা সংক্রমণ কেন কমছে না তার মনিটরিং প্রয়োজন। মানুষের মধ্যে একটা অসম্ভব ধরনের ঢিলে ঢালা ভাব চলে এসছে, যার ফলে মাস্ক বিহীন আমরা রাস্তায় দেখছি অসংখ্য মানুষকে। করোনা এখনই টোটালি কোনো দেশ থেকে কখনোই যাবে না যতক্ষণ পর্যন্ত এফেক্টিভ ভ্যাকসিন বা অন্যান্য কিছু না আবিষ্কার হয়। তার মানে আমরা যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি বাংলাদেশে, সেটাই আমাদের অর্জন বলে মনে করতে হবে। শীতকালটা ওই ইউরোপিয়ান দেশগুলোতেও ইত্যাদিতে ওইসব জায়গাতেও বলা হচ্ছে যে ওদের ওখানে ফ্লু অনেক পরিমাণে হয়, আমাদের এখানেও সর্দি কাশি জ্বর বেশি হয়। সেই জন্য আমরাও মনে করছি যে ওই সময়ে আমাদেরও সংক্রমণটা বেশি হবে। কোভিড-19 চিকিৎসায় স্থাপিত বিশেষায়িত হাসপাতালগুলো এখনই বন্ধ করে দেওয়ার পক্ষে নন পরামর্শ কমিটির সদস্যরা, বরং বিশেষায়িত হাসপাতালগুলো সেই সুবিধাগুলো রেখে দেওয়া এবং সব হাসপাতালেই করোনা চিকিৎসা দেওয়ার পরামর্শ তাদের। কোনো হাসপাতালে এখন বন্ধ না করে এটাকে সংকুচিত করা হোক, যাতে প্রয়োজন মতো আমরা এটা আবার ব্যবহার করতে পারি। কোভিড, নন কোভিড সব চিকিৎসা একই হাসপাতালে যেটা বর্তমানে বিদ্যমান, এটা অবশ্যই চালু থাকতে হবে। না হলে আবারও ওই দেখা যাবে যে কে কোভিড আর কে কোভিড না, এই ঠেলাঠেলিতে রোগী মাঝখানে রাস্তায় পড়ে খারাপ হয়ে যাবে অথবা মৃত্যুবরণ করবে। এখন যদি দেখা যায় যে অক্টোবরের শেষের দিক থেকে আবার প্রচুর পরিমাণে রোগী আসতে শুরু করছে এবং আমাদেরকে আবার এদেরকে ভর্তি করতে হবে, ভালো মতো একটা পরিকল্পনা করলেই আমরা কিন্তু ওই সেকেন্ড ওয়েভের যে সমস্যাটা আমরা মোকাবেলা করতে পারবো। পরামর্শ কমিটি বলছে করোনার টিকা পেতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আর জনসাধারণের দোরগোড়ায় এই ধারণা পৌঁছে দিতে এখনো ব্যর্থ স্বাস্থ্য প্রশাসন। মাস্ক ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকর, এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সারা পৃথিবী যারা এক্সপার্ট তারাই বলছে। এই জন্যে আমাদের জন্য সবচেয়ে এখন বড় প্রয়োজন হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। ভিসার মেয়াদ 3 মাস বাড়ানো নিয়ে সৌদি সরকারের সঙ্গে কথা বলা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন আশ্বাসে 26 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছেন সৌদি প্রবাসীরা। 30 সেপ্টেম্বরের আগে সৌদি আরব যাওয়ার টিকিট পেতে মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করেন কয়েক হাজার সৌদি প্রবাসী। তাদের দাবি, এই সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে চাকরি হারাবেন লাখখানেক প্রবাসী। 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখে যে ফ্লাইটগুলো চলে যাইতো, তাহলে মানুষগুলো এত মানুষ এখানে জাম হইতো না। এখানে 90% প্রবাসীদের 30 তারিখ ম্যাচ শেষ হয়ে যাবে ভিসার, আর 10% থাকতে পারে, তাও অক্টোবরে শেষ হয়ে যাবে। আমাদের ছুটির মেয়াদ আছে 30 তারিখ পর্যন্ত। আমরা এখানে যত মানুষ আছি সবাই নিরীহ,
এখন আমাদের এভাবে আটকে এলে আমরা কিভাবে যাব? 30 তারিখের পর আমরা অবৈধ হয়ে যাব। তো 30 তারিখের আগে আমাদের যেভাবে হোক আমরা যাইতে চাই। দ্বিতীয় দিনের মতো তাদের এই বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি সড়কে। পুলিশের অনুরোধে পরে যান চলাচল শুরু হয়। এ সময় তাদের দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে অনুরোধ করে পুলিশ। এই জায়গায় স্টে করার কোনো দরকার নেই তারা এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াগুলো এস্টাবলিশ করবেন, যাতে তারা নির্বিঘ্নে সৌদি আরবে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রবাসীদের একটি প্রতিনিধি দল একজন অতিরিক্ত সচিবের কাছে তাদের 7 দফা দাবি তুলে ধরেন। এ সময় তাদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি আরবের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সৌদির সাথে আমরা প্রপোজালটা পাঠিয়েছি, আমাদের মিশনের মাধ্যমে গেছে। কারণ আমরা জাস্ট এটা ওনাদের রেসপন্স ওয়েট করছে। ওনারা তো 30 তারিখ পর্যন্ত দিয়েছিল, এখন আবার ফার্দার বলছে যে আমাদের অনেকেই 30 তারিখের যে ভিসা শেষ হয়ে যাবে, অতএব এটাকে অন্তত 3 মাস আবার এটা বাড়ানো হোক, তা আমরা আশাবাদী। যে কয়টা চার্টার ফ্লাইট চাবে আমরা তাদেরকে অনুমোদন দিব। এটা আমি একটু আগেও কান্ট্রি ম্যানেজারকে টেলিফোনে বলেছি যে আপনার যেসব যে কয়েক হাজার যদি বাংলাদেশে দিতে চান, ইউ টেক ইট। আর প্যারালালি আপনারা আপনাদের কর্তৃপক্ষকে বলেন যে আমাদের বিমানও যাতে চলাচল করতে পারে, তাদেরও পারমিশন, কারণ একা পারবে না সৌদি আরবে এতগুলো লোক নিতে। এমন আশ্বাসে ফিরে যান প্রবাসীরা। আমরা আগামী 26 তারিখ আমরা আবার সবাই একসাথে আন্দোলন করব, যে 26 তারিখ আগে যেন আমাদের ভিসা এবং আকামা রিনিউ হয়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবার অধিকারের লড়াইয়ের গল্প। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে খুলনার বাটিয়াঘাটার গৌরীদাসী উচ্চ আদালতের রায় পেয়েই স্বামীর ভিটায় গেছেন জানাতে। এও জেনেছি যে পুত্রহীনা এই বিধবাকে যে মেয়ের জামাই সহায়তা করেছেন তিনিও গত হয়েছেন। তাহলে কিভাবে শেষ হলো শুনুন মুন্নি শাহর কাছ থেকে। সময় হয়ে গেছে তো সকলে। আপনার কি হয়? না না না, নজরে একরকম থাকে। ক্যামেরার দিকে, এইদিকে ধরো, ক্যামেরার দিকে। আচ্ছা, দেখা হবে। যাও, তোমার গ্রামে দেখা হবে। যে বয়স থেকে খুলনার আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, সে বয়সে গৌরীদাসীর স্মার্টনেস আঁচ করতে কারো আর কষ্ট হবার কথা নয়। গানে শুনতে কষ্ট, কিন্তু ক্ষীণ গলায় বলতে তার কষ্ট নেই। নদী পার হয়ে গৌরকাঠিতে তার নাত বউকে দেখতে যেতেই হবে তার আদেশ। ডাকুব গৌরকাঠিতে নাতি উত্তম সর্দারের ভাঙা ঘরেই গৌরীর আরামের ঘুম, বৃদ্ধা মেয়ে গীতার আদর। শ্বশুরের কাছ থেকে মামলার ফাইলটি বুঝে নিয়েছিলেন দীপ্তি। মামলার ফল পাওয়ার পর চোখের জলে শ্বশুরকেই তা জানানো। 3টে ছেলে তারা লেখাপড়া বেশি দূর করতে পারেননি। আমার স্বামী বিএ পাস, সে একটু শিক্ষিত, আমিও তখন এইচএসসি ছিলাম। আমার শ্বশুর সে সময় বলল, মা তোমরা এইটা এগোতে পারবে। তখন আমার শ্বশুরের কাছ থেকে আমি সব কিছু শুনি, এই মামলার কি সমস্যা, কাগজপত্র আমি দেখি। তো সেখানে দেখি কি পরপর 2-3টা কোর্টে আমরা জিতেছি। পাইক গেছায় অ্যাডভোকেট কালীপদ, ওনাকে আমি আমার ফাইলটা দেখাই। ফাইলটা দেখালে উনি আমাকে সব কিছু দেখে বলেন, মা এই মামলাটা তোমরা অবশ্যই পাবা, এতে তোমাদের কোনো কেউ হারাতে পারবে না। পাড়াপড়শি অনেকেই মনে করলেন দীর্ঘদিনের লড়াইয়ের চড়াই উতরাইয়ের কথা। ওনাদের প্রথম থেকে রবেন মৌরি এই মামলার ব্যাপারে আমি যেটা শুনেছি বা এলাকায় শুনতে পেরেছি, রবেন মৌরি এই মামলাটা পরিচালনা করেন। ওই যাবতীয় খরচ খরচা রবেন মৌরি বিয়ার করেন, কিন্তু রবিন মুহুরি তার একটা শর্ত অবশ্য আমি শুনেছি যে ওই জমিতে যে ফসল উৎপাদন হয়, যেহেতু অনেক জমি, তার থেকে প্রতি বছর 40 মণ করে ধান রবেন মৌরি নেয়। এবং এটাও শুনেছি যে এই মামলা আমি জিতাই এনে দিলে আমাকে 8 বিঘে দিতে হবে। এই মামলাগুলো ছিল সেগুলো তো সব মিথ্যা মামলা বা তাকে ফাঁসানোর জন্য নাকি, না ওই মার্ডার কেসটার কি? মার্ডার কেসটার ব্যাপারে ওই ঘটনাস্থলে উনি তো ছিলেনই না,
এবং জমি জমা নিয়ে একবার মকদ্দমা শুরু হলে হয়রানি করার জন্যে অনেক মালি মকদ্দমা করতে হয়। আমার মনে হয় তারই একটাও। কিন্তু এই লড়াইয়ে কি কেবল গৌরী, গীতারানী বা দীপ্তির লাভ? এই 29 বছরই দেখেছি এই মামলার পিছনে আমাদের শ্রদ্ধেয় কাকা, ওনার স্বামী অক্লান্ত পরিশ্রম করে তার ফ্যামিলি নিয়ে খুব অনাটনের মধ্যে দিয়ে এই মামলাটা তিনি অব্যাহত রেখেছিলেন। এখন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি তো অফ হয়ে গেলেন, কিন্তু ইনারা থেমে থাকেননি। তাই কাজী নজরুলের ভাষায় বলতে ইচ্ছা করে, এই পৃথিবীতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের তাকে হইয়েছে মহিয়ান। এই বিশ্বের যা কিছু সৃষ্ট কল্যাণকার, অর্ধেক তারা নিয়েছে নার আর অর্ধেক তার নারী। কোনো কালে একা হইনি জয়ী, পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে, পুষ্য দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ছেলের সাথে লড়ার মতন হলেই লড়বো, যে আমার ছেলে দেবে না, আমার বাদ দিল না, তা আমি কি রাস্তায় রাস্তায় বেড়াবো? আমার স্বামীর জমি আছে, আমি সে জমি বোক দখল করবো না? সেভাবে তো আমি তো কিছু আইনের আশ্রয় নেব। পথের কষ্ট, খাবার জলের কষ্ট আর জীবন জীবিকার কষ্টের সংজ্ঞায় যারা সেটেল, তাদের সারল্য গৌরীর কাছে আরও চায়। গ্রামের উন্নয়ন, অন্তত গৌরীর ছুতোয় একটু রাস্তা তো হতেই পারে। আর গৌরী তো দেবী দুর্গারই আরেক নাম। মুন্নি সাহা, এটিএন নিউজ, গৌরকাঠি, দাকোপ, খুলনা। গৌরী দাসীর মামলার এই রায়টি কেন যুগান্তকারী জানবেন আগামীকাল। চোখ রাখুন সারাদিন এটিএন নিউজে। এবারে সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলেজ ছাত্র সোহাগ হত্যার প্রধান 2 আসামি গ্রেপ্তার। করোনা প্রমাণ করেছে সবাই মিলে এগিয়ে যাওয়া সম্ভব, জাতিসংঘের ভাষণে শেখ হাসিনা। দেশে করোনায় মৃত্যু 5,000 ছাড়ালেও এখনই লকডাউন নয়। ফ্লাইট চালুর দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ। পরিবার পরিকল্পনা দপ্তরের প্রজেক্টর ম্যানের শত কোটি টাকার সম্পদের হদিস। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি রাত 8টা নিউজ আওয়ারে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী আখতারুজ্জামান রাস্তায় ঘুরে প্রজেক্টর দিয়ে তথ্যচিত্র দেখানো তার কাজ। 4র্থ শ্রেণীর এই কর্মচারী মালিক হয়েছেন শত কোটি টাকার। সম্প্রতি তার ব্যাপারে হতবাক করা এই তথ্য পেয়েছে এটিএন নিউজ। তাওহিদ সরফ জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি এটিএন নিউজের হাতে আসে আখতারুজ্জামান সম্পর্কে বেশ কিছু তথ্য। রাজধানীতে তার রয়েছে বহুতল ভবন, ফ্ল্যাট আর প্লট। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চলছে সেই সম্পদের খোঁজ। রাজধানীর মিরপুর 10 নম্বর সেকশনের ব্লক ডি 27 নম্বর রোডের 3 নম্বর বাড়ি এটি। রোকসানা মঞ্জিল। তথ্য বলছে আক্তারের স্ত্রী নাম রোকসানা। আর এলাকাবাসী জানিয়েছেন 6 তলা এই ভবনের মালিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাস্তায় রাস্তায় প্রজেক্টরে ছবি দেখানোর দায়িত্বে থাকা সামান্য কর্মচারী আখতারুজ্জামান। রোকসানা মঞ্জিল তো ওই যা হ্যাঁ থাকে, সেই তো আক্তার মিয়া আর হ্যাঁ স্ত্রী, এই তো চাকরি করে। কিছু চাকরি করে পরিবার পরিকল্পনা চাকরি করে। এর ঠিক 3টি গলির আগে ডি ব্লকের 31 নম্বর রোড, 11 নম্বর বাড়ি মোল্লা প্লেস। এখানেও রয়েছে আক্তারের সম্পদ। এই বাড়ির 6ষ্ঠ তলার পুরোটাই কিনেছেন তিনি। এইটাই 6 তলা।
ওই আক্তার ভাইয়ের আর কি। আক্তার ভাই কি করে বলে চাকরি করে বলে নাকি ওই ইতেও অফিসে বলে কোন জায়গায়। এখানে শেষ নয়, মিরপুরে খোঁজ পাওয়া গেছে তার আরও অনেক সম্পদের। এখানকার এভিনিউ 5-এ আব্বাসউদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় প্লট রয়েছে 2 কাঠার। সেনপাড়া ওয়ার্ড নম্বর 3 পল্লবীতে কিনেছেন আরও 2 কাঠার প্লট। রাজধানীর বাড্ডা সুবস্তু টাওয়ারে ছেলে আসিফের নামে কিনেছেন আরও একটি দোকান। শালিকার নামে করেছেন গাড়ি। তবে সবকিছুই বৈধ পথে উপার্জন বলছেন আখতারুজ্জামান। আমার আয় কর্মীর দেওয়ার আছে। আমার বাপ 64 সালের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 14 লাখ টাকা একটা জায়গা কিনছি, এদের বাড়ি করছি। এই তো 11.5 লাখ টাকা একটা বাড়ি আর কি সরকারের ট্যাক্স দিচ্ছে হচ্ছে বুঝলো। মাত্র এসএসসি পাস এই কর্মচারী 1 দশকেরও বেশি সময় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন আইইএম ইউনিট। তার এমন কর্মকাণ্ড ছিল পরিবার পরিকল্পনা অফিসে রীতিমতো স্বাভাবিক ঘটনাই। সবাই আফতারি কথাই চলতো। এইখানে হলো সমস্ত ইউনিটের চাইতে এই ইউনিটটা হলো বরাদ্দ বেশি। 2-4টে বাসে 2-4টে স্টিকার লাগাইয়া ছবি টবি তুলে দেখাই দিছে যে স্টিকার লাগানো হয়ে গেছে। এভাবে মনে করেন টাকাটা জায়েজ করছে। সারা বাংলাদেশে পরিবার পরিকল্পনার উপরে বিলবোর্ড করা হইতো। সেই প্রতিটা থানায় প্রত্যন্ত অঞ্চলে এই বিলবোর্ড লাগানো হইতো। মনে করেন কোটি কোটি টাকার এটা কাজ ছিল। টেন্ডারে দেখাইতো যে কত কোটি টাকার বিলবোর্ড স্থাপন করা হয়েছে, কিন্তু আসলে কিচ্ছু না। এইভাবে সে টাকাগুলো তারা আত্মসাৎ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবি বলছে এ ধরনের ব্যক্তিদের সাথে আরো অনেকে জড়িত থাকেন। তার সাথে বিভিন্ন পর্যায়ের অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উচ্চ পর্যায়ের যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিশেষ করে ঠিকাদারি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের যোগসাজশের সমূহ সম্ভাবনা রয়েছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি অনুসন্ধানে আরও অনেক নাম আসবে বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে যাদের ব্যাপারে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আসতে পারে, ফ্রিজ হতে পারে ব্যাংক অ্যাকাউন্টও। স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত চরিত্রে সর্বশেষ যুক্ত হয়েছে ড্রাইভার আব্দুল মালেকের নাম। এর আগে 4র্থ শ্রেণীর কর্মচারী আফজাল রুবিনা দম্পতির শত কোটি টাকার সম্পদসহ নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছে দেশের স্বাস্থ্য খাত। বিশেষ করে করোনা মহামারীতে আরিফ সাবরিনা দম্পতির জেকেজি হাসপাতাল কেলেঙ্কারি, রিজেন্ট হাসপাতালে শাহেদ কাণ্ড আর মাস্ক পিপি ক্রয় অনিয়মে সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য খাত। দুদক বলছে করোনাকালের এসব ঘটনার বাইরেও অনেক দুর্নীতিবাজের তথ্য রয়েছে তাদের কাছে। 45 জনের অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। এর মধ্যে থেকে ইতিমধ্যে 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই তালিকা থেকে। কিন্তু ওই 21 জনের সাথে যেহেতু তাদের আত্মীয় স্বজন বা স্ত্রী জড়িত হয়েছে, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। সেই হিসাবে মোট 43 জনকে নোটিশ দেওয়া হয়েছে। এইগুলা করতে গিয়ে হয়তো আরও অনেকেরই নাম আসতে পারে, সেগুলো ইনক্লুড করা হচ্ছে। এরই মধ্যে কমিটি করে আলাদা নজরদারি চলছে স্বাস্থ্য খাতের ব্যাপারে। শক্তিশালী করা হচ্ছে দুদকের গোয়েন্দা ইউনিট। তা আমরা চেষ্টা করছি যে দুদকের গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য এবং অন্যান্য দপ্তরের যে গোয়েন্দা ইউনিটগুলো আছে তাদের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের 43 জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ডাকসুর ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সবাই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেগুলি পুলিশ অ্যাড্রেস করবে। থ্যাংক ইউ। রাজধানীর উত্তরখানে কলেজ ছাত্র মোহাম্মদ সোহাগ হত্যার প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজনই কিশোর গ্যাং দি বসের সদস্য। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। গত 27 আগস্ট রাত 8:30টার দিকে উত্তরখানের রাজবাড়ী খ্রিস্টানপাড়া এলাকার ডাক্তারবাড়ি মোড়ে আড্ডা দিচ্ছিল কিশোর গ্যাং দি বসের হৃদয় রাসেল সহ বেশ কয়েকজন। এ সময় পাশ দিয়ে যাওয়া রিকশার চাকা থেকে কাদা ছিটকে গায়ে লাগায় রিকশা চালককে মারধর করে হৃদয় ও তার সহযোগীরা। এর প্রতিবাদ করায় সোহাগ নামে একজনকে ছুরিকাঘাতে খুন করে তারা।
ঘটনার প্রায় 1 মাস পর গ্রেফতার হলো ঘটনার প্রধান 2 আসামি মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল এবং হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের মোল্লারটেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল সহ 8 রাউন্ড গুলি। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার পর থেকে কোনো স্থানেই 2-1 দিনের বেশি থাকতো না আসামিরা। আত্মগোপনে থেকে দেশ ছাড়ারও চেষ্টা করছিল তারা। সোহাগ তার সামাজিক দায়িত্ববোধ থেকে এই রিক্সা চালককে বাঁচানোর জন্য এগিয়ে আসে এবং তাদের সাথে তর্কে লিপ্ত হয়। হৃদয় গ্যাংয়ের হৃদয় এবং রাসেল এটি তাদের ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং তারা ক্ষিপ্ত হয়ে তাদের গ্যাংয়ের অন্যান্য সদস্য ভিকটিম সোহাগের উপর চড়াও হয়। এক পর্যায়ে সুইস গিয়ার নাইফ দিয়ে সোহাগের পেটে উপর্যুপুরি 6 থেকে 7টি আঘাত করে এবং ভিকটিম সোহাগ মাটিতে লুটিয়ে পড়লে তারা বীর দৌড় পেয়ে ওখান থেকে চলে যায়। এ সময় উপস্থিত ছিলেন নিহত সোহাগের বাবা মাও। সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমার ছেলের অপরাধ একটি, আজকে আমার ছেলে প্রতিবাদ করছে, তাকে রিস্কাওয়ালার মারার জন্য প্রতিবাদ করে আজকে তাকে ছুরিয়াঘাত করা হয়েছে। আমি এদের বিচার চাই। যদি শাসন না করেন তাইলে আরো কত মারে যে রুষে করবো, কত মার মুখ যে খালি করবো। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের তলা মসজিদে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তার জবানবন্দি নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদের বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে স্পার্ক হলে ভেতরের জমাট গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজটি মিস্ত্রি মোবারক করেছিলেন বলে আদালতে তিনি স্বীকার করেছেন। জবানবন্দি শেষে মোবারককে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার বিস্ফোরণ মামলায় মোবারক হোসেনকে গ্রেফতার করে সিআইডি। এদিকে 2 দিনের রিমান্ড শেষে গতকাল তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীর জামিন মঞ্জুর করেন আদালত। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হল পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা হস্তান্তর ও আলোচনা সভা। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ হিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী অংশ নেন। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ শাহ আলম ও আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আনিস উদ্দিন মিয়া, রায় দেবদাস ও আব্দুল আওয়াল হাওলাদার এবং উপব্যবস্থাপনা পরিচালকগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুচলা সুফলা। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হয়েছে বেগুনি ধানের বাণিজ্যিক চাষ। চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের কৃষক সাদেক আলী ঝিনাইদহে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে 27টি বীজ নিয়ে আসেন। 2 বছর চেষ্টার পর বেগুনি রঙের ধান ফলেছে তার ক্ষেতে। এ জাতের ধানের ফলন বেশ ভালো। বোরো ও আউশ এই 2 মৌসুমে চাষ করা যায়, ফলনও ভালো। বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান হয়। রঙিন ধান গাছের সৌন্দর্য দেখতে আসছেন নানা এলাকার মানুষ। আগামী মৌসুমে জেলায় যাতে এ ধানের আবাদ বাড়ে সেই চেষ্টা রয়েছে জেলা কৃষি দপ্তরের। আবারও সময় হলো বাজিস্টের বিরতি নেবার, ফিরে এসে আরও থাকছেন। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে রাজি ইরান। দায়িত্ব নিল শুটিং ফেডারেশনের নতুন কমিটি।
বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাত ৮টা নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। নিউ ইয়র্ক ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের সঙ্গে এক ভার্চুয়াল সভায় একথা জানান তিনি। বিভিন্ন ইস্যুতে দুদেশের মধ্যে উত্তেজনা সত্ত্বেও ইতোমধ্যে 2 দফা বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর নিন্দা জানালেও বন্দি বিনিময়ে প্রস্তুত থাকার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের দাবি শুধু রাজনৈতিক কারণে তাদের নাগরিকদের বন্দী রেখেছে ইরান। তবে তেহরান বলে আসছে বন্দী মার্কিনীরা গুপ্তচর বৃত্তির সাথে জড়িত। ইরানের দাবি যুক্তরাষ্ট্র অনেক ইরানিকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এদিকে ওয়াশিংটন বলছে এদের বেশিরভাগকে আটক করা হয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে। করোনা মোকাবেলায় প্রেসিডেন্ট শি জিনপিং এর ভূমিকার সমালোচনাকারী চীনা ধনকুবের রেন জিকিয়াংকে দুর্নীতির দায়ে 18 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 69 বছর বয়সী এই প্রভাবশালী আবাসন ব্যবসায়ীর সঙ্গে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। চলতি বছরের মার্চে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় শিয়ের সমালোচনা করে নিবন্ধ লেখার পর তিনি কিছু সময়ের জন্য নিখোঁজ ছিলেন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। মঙ্গলবার বেইজিংয়ের একটি আদালত রেনকে সরকারি তহবিলের $1,63,00,000 আত্মসাৎ, ঘুষ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানির $1,72,00,000 ক্ষতিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করে। রেন একসময় ওই কোম্পানির প্রধান ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের শাসক গোষ্ঠীর রাজনীতি নিয়ে সমালোচনা করে আসা রেন তার স্পষ্ট ও সোজাসাপটা বক্তব্যের জন্য সামাজিক মাধ্যমে দ্য ক্যানন নাম পেয়েছিলেন। জানাবো ক্লেমন স্পোর্টস নিউজ। শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ করেছে। বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল শুটিং ফেডারেশনে, আর সেই কারণে জাতীয় ক্রীড়া পরিষদের নীতি অনুযায়ী রোববার ঘোষণা করা হয় 25 সদস্যের নতুন অ্যাডহক কমিটি। আজ এই কমিটির দায়িত্ব গ্রহণের দিনে নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান জানান তাদের প্রধান লক্ষ্য জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করা। অলিম্পিককে সামনে রেখে শুটারদের প্রস্তুতিকেই প্রাধান্য দিচ্ছে ফেডারেশন। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে অনুশীলন হবে স্বাস্থ্যবিধি মেনেই। শুটাররা যেন সহজে প্রয়োজনীয় অস্ত্র ও গুলি আমদানি করতে পারেন, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের কথা জানান তিনি। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। করোনা পরীক্ষার শেষে আগামীকাল থেকে 27 সদস্যের পুরো দল নিয়ে শুরু হবে টাইগারদের অনুশীলন। দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত প্র্যাকটিস করেন ক্রিকেটাররা। ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি ব্যাটিং এবং বোলিং নিয়েও কাজ করেছেন তারা। তবে এই দিন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে কাজ করে হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী করে তুলতে এমন উদ্যোগ। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত এভাবে দলগত অনুশীলন করবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে পেসার তাসকিন আহমেদ জানালেন যে দলগত অনুশীলনে ফিরতে পেরে আলাদা স্বস্তি কাজ করছে তার মধ্যে, এবং টানা বল করতে পারায় রিদমও ফিরে পেয়েছেন তিনি। খেলার খবর জানিয়ে শেষ করব রাত ৮টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা প্রমাণ করেছে সবাই মিলে এগিয়ে যাওয়া সম্ভব, জাতিসংঘের ভাষণে শেখ হাসিনা। দেশে করোনায় মৃত্যু 5,000 ছাড়ালো, এখনই লকডাউন নয়। ফ্লাইট চালুর দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ। পরিবার পরিকল্পনা দপ্তরের প্রজেক্টর ম্যানের শত কোটি টাকা সম্পদের হদিস। ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলেজ ছাত্র সোহাগ হত্যার প্রধান 2 আসামি গ্রেপ্তার। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে রাজি ইরান।
এবং দায়িত্ব নিল শুটিং ফেডারেশনের নতুন কমিটি। এই ছিল রাত ৮টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STRT স্পেস এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।